প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একাদশ দ্বাদশ এবং আলিম শ্রেণীর যুক্তিবিদ্যা অর্থাৎ লজিক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো যুক্তিবিদ্যার একেবারে বেসিক যে শুরুর যে বিষয়গুলো উৎপত্তি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে আগে জেনে যাই যে লজিক বলছে যুক্তিবিদ্যার ইংরেজি, আমি অলরেডি লিখে রেখেছি যে যুক্তিবিদ্যার ইংরেজি হচ্ছে লজিক। এর উৎপত্তি মূলত হয়েছে গ্রিক শব্দ লজিক, গ্রিক শব্দ। আচ্ছা, তাহলে এই যে দেখো এই যে লজিক, তাহলে এই যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ লোজাইক থেকে, ঠিক আছে? গ্রিক শব্দ লোজাইক থেকে এই লজিক শব্দের উৎপত্তি। বলছে লোজাইক শব্দটি আবার গ্রিক লোগোস শব্দ। তাহলে বলছে লজিক শব্দটি লোজাইক গ্রিক শব্দ, এটিও কিন্তু গ্রিক শব্দ। এই লোজাইক গ্রিক শব্দটি আবার আরেকটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি হচ্ছে লোগোস। তাহলে এখানে দেখো আমরা কিন্তু তিনটি, এই যে লজিক শব্দটির উৎপত্তির পেছনে আমরা কয়টি ওয়ার্ড পেলাম? দুইটি ওয়ার্ড পেলাম। একটা হচ্ছে লোজাইক, এবং এই লোজাইক শব্দটি আবার এসেছে লজিক থেকে, লোগোস থেকে। এখন লোগোস শব্দের অর্থ কি? বলছে লোগোস শব্দের অর্থ হলো চিন্তা বা ভাষা। আমরা জানি যে চিন্তার সাথে ভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য অংশ। একটা জিনিস দেখো, আমরা যখন কোনো কথা বলি বা কোনো বিষয় বলি, বা আমরা আমাদের মনের ভাব যে প্রকাশ করি ভাষার মাধ্যমে, আমাদের মনের ভাবটা কি? আমরা মনের ভাব বলতে কি বোঝায়? আসলে আমরা যা চিন্তা করি তাই কিন্তু আমরা কি করি? আমরা আমাদের ভাষার মাধ্যমে প্রকাশ করি। এই জন্য বলছে চিন্তার সাথে ভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য। আমাদের মনের চিন্তাধারাকে আমরা সবসময় ভাষার মাধ্যমে প্রকাশ করি। এমনকি ভাষা ছাড়া আমরা কোনো চিন্তাই করতে পারি না। আমরা একটা জিনিস দেখো, তুমি ভাবতেছো আমি কালকে আমার দাদি বাসায় যাব, গিয়ে দাদি বাসায় গিয়ে এটা করব। এই যে সবকিছু তুমি চিন্তা করতেছো, তুমি এগুলো কি? এগুলো তুমি তোমার মাতৃভাষা বাংলায় চিন্তা করতেছো। যে হচ্ছে জার্মান সে জার্মানি ভাষায় চিন্তা করতেছে। যে হচ্ছে স্পেনে বসবাস করে সে তার মাতৃভাষা স্প্যানিশ ভাষায় চিন্তা করতেছে। তাহলে আমরা আমাদের চিন্তাগুলো মূলত কিসের মাধ্যমে প্রকাশ করি? আমরা আমাদের চিন্তাগুলো মূলত ভাষার মাধ্যমেই প্রকাশ করি, বা আমরা যে চিন্তা করে থাকি সেটা ভাষার মাধ্যমেই মূলত চিন্তা করে থাকি। এরপরে বলছে সুতরাং উৎপত্তিগত দিক থেকে বলা যায় যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। আচ্ছা, তাহলে যুক্তিবিদ্যা বলতে আমরা কি বুঝি? যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা যেই বিদ্যাটা মূলত বলতে কি বোঝায়? যে ভাষার মাধ্যমে নিজের চিন্তাকে প্রকাশ করা। আবার বলছি, যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হচ্ছে ভাষার মাধ্যমে নিজের চিন্তাকে প্রকাশ করা, এটাই হচ্ছে যুক্তিবিদ্যা। বলছে চিন্তার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। কোনো বিষয় চিন্তা না করলে কিন্তু জ্ঞান অর্জন করা যায় না। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে আমি মানুষকে মেধা দিয়েছি, বা আমি মানুষকে ব্রেন দিয়েছি বা মেধা দিয়েছি কেন? চিন্তা করার জন্য। চিন্তা করলেই কিন্তু জ্ঞান অর্জন করা যায়। যেমন তুমি কোনো একটা বিষয় তোমার সামনে তোমাকে দেখানো হলো, ওই বিষয়টা নিয়ে যদি তুমি একটু চিন্তা ভাবনা করো, তাহলে তুমি কিন্তু ওটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। বলছে সঠিক জ্ঞান পেতে হলে চিন্তার মধ্যে ভাষার সঠিক ব্যবহারও প্রয়োজন। তাহলে কি বলছে? সঠিক জ্ঞান পেতে হলে চিন্তার মধ্যে ভাষার সঠিক ব্যবহারও দরকার। এখন তুমি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে চাচ্ছ, তুমি যে চিন্তা করবে, চিন্তার মধ্যে যদি তুমি সঠিক ভাষাটি ব্যবহার করতে না পারো তাহলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে যে তুমি চিন্তা করছো মানুষ মরণশীল, এই বিষয়টি নিয়ে চিন্তা করতেছো, কিন্তু তুমি মানুষ মারা যায় বা মানুষ মরণশীল, তুমি এই বিষয়টি নিয়ে চিন্তা করবো। তুমি চিন্তা করতে করতে এই যে মানুষ যে মারা যায়, মানুষ মারা যায় এটা আমরা বুঝবো কিভাবে? বা মানুষ যে মারা যায় এই সেন্টেন্সটি চিন্তা করতে গেলে বা এই কথাটি চিন্তা করতে হলে তুমি মরণশীলের জায়গায় যদি মানুষ অমর এই ওয়ার্ডটি নিয়ে যদি চিন্তা করো, তা ভুল ওয়ার্ডটি, তাহলে হবে না। তাহলে তোমার ওই চিন্তাটি কি হয়ে গেল? ত্রুটিপূর্ণ হয়ে গেল। তাহলে সঠিকভাবে চিন্তা করতে হলে তোমাকে অবশ্যই সঠিক শব্দের ব্যবহার করতে হবে, সঠিক ভাষার ব্যবহার করতে হবে। এরপরে বলছে সুতরাং চিন্তার বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার সঠিক ভাষার ব্যবহার দ্বারা সঠিক জ্ঞান অর্জন করার
পথ নির্দেশ করে। চিন্তা কথাটি খুবই ব্যাপক। আচ্ছা, চিন্তা বলতে কি বোঝায়? আমরা নরমালি চিন্তা বলতে কি বোঝাই? ব্রেন খাটানো কোনো কিছু চিন্তা করা, কল্পনা করা। বলছে চিন্তা শব্দটি খুবই ব্যাপক। মনোবিজ্ঞানী চিন্তা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে মনোবিজ্ঞান সাবজেক্টে চিন্তা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। কি কি? যেমন স্মৃতি, কল্পনা। তাহলে চিন্তা বলতে কি বোঝায়? স্মৃতি, কল্পনা। যেমন অনেক আগে তোমার জীবনে কোনো ঘটনা ঘটে গেছে, ওইটার তুমি মনে করতেছো। তাহলে মনে করতেছো মানে কি? এইটাও তুমি চিন্তা করতেছো, ওই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করতেছো। ঠিক আছে, তুমি একটা জিনিস চিন্তা করতেছো যে আমি 5 বছর আগে অমুক জায়গায় গিয়েছিলাম, গিয়ে ওই লোকটাকে দেখেছিলাম, বা ওই লোকটার ছবি, ওই লোকটাকে দেখেছিলাম। এখন ওই লোকটার ছবি, তুমি ওই লোকটার চেহারা বা ছবি তুমি সবকিছু কল্পনা করতেছো, তুমি তোমার স্মৃতিতে আনতেছো। তাহলে এইটাও এক ধরনের চিন্তা। তাহলে মনোবিজ্ঞানে চিন্তা বলতে কি বোঝায়? স্মৃতি, কল্পনা, অনুমান, সংবেদন ও প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ বলতে কি বোঝায়? প্রত্যক্ষণ বলতে কোনো কিছু দেখা। কেন এটা চিন্তার সাথে কেন সংশ্লিষ্ট? কারণ যখনই তুমি কোনো কিছু দেখবে, যেমন তুমি যখন, যেমন তোমরা যখন আমাকে ভিডিওতে দেখবে, আমার কথা আমাকে যখন দেখবে, সাথে সাথেই তোমার অসচেতন মনে কিন্তু আমার কথাগুলো বা আমার সম্পর্কে তোমার কিন্তু একটা ধারণা তৈরি হবে। তো এইটাই প্রত্যক্ষণ। এরপরে বলছে কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা শুধুমাত্র অনুমানকেই বুঝে থাকি। অনুমান হলো কোনো জানা বিষয়ের মাধ্যমে কোনো অজানাকে জানার একটি মানসিক প্রক্রিয়া। তাহলে অনুমান করা মানে কি? অনুমান করা মানে একটা জিনিস, আমরা কোন বিষয়টিকে অনুমান করি? যে বিষয়টি আমরা জানি না বা যে বিষয়টি সম্পর্কে আমরা কম জানি, সেই বিষয়টি সম্পর্কে আমরা অনুমান করি। আর অনুমান কেন করি? ওটা জানার জন্যই কিন্তু আমরা অনুমান করি। এই জন্য বলছে অনুমান হচ্ছে মূলত কোনো বিষয়ে জানার একটি মানসিক প্রক্রিয়া। অনুমান হলো বর্তমানের কোনো অজানা ঘটনার ভিত্তিতে অতীতের বা ভবিষ্যতের কোনো ঘটনাকে জানার একটি প্রক্রিয়া। তাহলে যদি বলা হয় অনুমান কি? অনুমান হচ্ছে বর্তমানের কোনো জানা ঘটনার ভিত্তিতে অতীতের বা ভবিষ্যতের কোনো ঘটনাকে জানার একটি প্রক্রিয়া। আকাশে ঘন কালো মেঘের আড়ম্বর দেখে আমরা অনুমান করি যে ঝড় বৃষ্টি হবে। সুতরাং সঙ্গতভাবেই বলা যেতে পারে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত অনুমান সম্বন্ধে একটি বৈজ্ঞানিক আলোচনা। আচ্ছা, এখন আমরা এই যুক্তিবিদ্যার প্রাথমিক কিছু ধারণা আমরা পেলাম। এখন এই যুক্তিবিদ্যার উৎপত্তি কোথা থেকে সেটি আমরা এখন আমরা যুক্তিবিদ্যার কিছু প্রাথমিক ধারণা নিলাম। এবার আমরা যুক্তিবিদ্যার উৎপত্তি নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যার উৎপত্তি আসলে কখন কোথা থেকে হয়েছে? বলছে মানব সভ্যতার ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় যে প্রাচীন গ্রিক সভ্যতার সময়কাল থেকে দার্শনিক অ্যারিস্টটল যৌক্তিক চিন্তার উপর আলোকপাত করেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে বলছে যে যুক্তিবিদ্যার প্রথম সূত্রপাত ঘটে তাহলে কার মাধ্যমে? অ্যারিস্টটলের মাধ্যমে এবং প্রাচীন গ্রিক সভ্যতার আমলে। আমরা তাহলে বুঝতেই পারলাম যে এই যুক্তিবিদ্যার বিকাশের হাত বা যুক্তিবিদ্যার উৎপত্তি বা শুরু বা যুক্তিবিদ্যার জন্ম কার হাত ধরে? অ্যারিস্টটলের হাত ধরে। এবং কোথায় জন্ম হয়েছিল? গ্রিসে। ঠিক আছে, এবং কখন? গ্রিস সভ্যতার সময় বা প্রাচীন সময় থেকে। এবং সময়টা বলছে খ্রিস্টপূর্ব 384 থেকে 322। আমরা জানি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় অনুমান বা যুক্তি। তাহলে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? অনুমান বা যুক্তি। এরপরে কি বলছে? আর অনুমানের দুইটি দিক। অনুমানের কয়টি দিক রয়েছে? অনুমানের দুইটি দিক। একটি এর আকারগত, অনুমানের একটি হচ্ছে আকারগত, অপরটি হচ্ছে বিষয়গত। যেমন আমরা যদি বলি গরু একটি চতুর্দশপদী প্রাণী, দেখো প্রথমে আগে আমাদের মাথায় চিন্তা আসবে, আকারগত একটা চিন্তা আসবে কিন্তু, যে চতুষ্পদ তার মানে 4টা পা আছে, আকৃতি কেমন হতে পারে? আকৃতি এরকম হতে পারে। তাহলে দেখো যখনই আমরা গরুর কথা বলতেছি তখন কিন্তু আমাদের মাথায় প্রথমে তার আকার বা আকৃতি আসতেছে, ছবি, আকার, আকৃতি বা দেখতে কেমন হবে সে। যেমন আমরা যদি বলি সে একজন
জার্মান পার্সন। যখনই আমরা জার্মান পার্সনের কথা বলবো তখনই কিন্তু তার আকার আকৃতি, যে সে দেখতে কেমন হবে, সে দেখতে ধবধবা ফর্সা হবে, একটু চুলগুলো গোল্ডেন কালার হবে, লম্বা চড়া হবে, এরকম আমরা কিন্তু আকারগত চিন্তা করি। আর একটা কি বিষয়গত চিন্তা করি। যখনই এটা বলা হবে যে তিনি একজন জার্মান লোক, আকার তো চিন্তা করব, তারপর চিন্তা করব জার্মান লোক, তার মানে তিনি জার্মান দেশে বড় হয়েছেন, জার্মান কালচার অনুসরণ করেন, জার্মান কালচারের মধ্যে অনুসরণ করেন, জার্মান ভাষা বলেন, জার্মান খাবার খান, জার্মান পোশাক পরেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় আসবে। তাহলে অনুমানের কয়টি দিক? অনুমানের দুইটি দিক, একটি হচ্ছে আকারগত, আরেকটি হচ্ছে বিষয়গত। অ্যারিস্টটল সর্বপ্রথম অনুমানের আকারগত দিক নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন এবং কি করেন, এবং সহানুমান এই বিষয়টি সম্পর্কে আমরা পরের অনুচ্ছেদগুলোতে জানতে পারবো। বলছে সহানুমান সংক্রান্ত আলোচনার মধ্যে দিয়ে চিন্তার সাধারণ তত্ত্ব হিসেবে যুক্তিবিদ্যা বিষয়টির গঠনমূলক কাঠামো দাঁড় করান। এছাড়া যুক্তিবিদ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অসাধারণ অবদান রাখেন। এই কারণেই তিনি যুক্তিবিদ্যার জনক হিসেবে পরিচিতি লাভ করেন। আর এ থেকে অনুমেয় যে যুক্তিবিদ্যার উৎপত্তি হয়েছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল থেকে, যেটা আমি অলরেডি আগেই বলে দিয়েছি। বলছে যুক্তিবিদ্যার ক্রমবিকাশ, যে যুক্তিবিদ্যা ধীরে ধীরে বিকাশ লাভ করলো কিভাবে? বলছে যুক্তিবিদ্যা দর্শনের মূল বিদ্যার একটি বিশেষ শাখা। তাহলে যুক্তিবিদ্যা কোন? তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে ছোট ছোট শর্ট প্রশ্ন বা সৃজনশীল বা হচ্ছে এক নম্বরের সৃজনশীল বা নৈবেতিক আসতে পারে। কিভাবে? যে যুক্তিবিদ্যার একটি বিশেষ শাখা কোনটি, বা যুক্তিবিদ্যা কোন বিশেষ একটি বিষয়ের শাখা। তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শন মূল বিদ্যার একটি বিশেষ শাখা। বিধায় দর্শনের ইতিহাসের মতো যুক্তিবিদ্যার ইতিহাসও সুপ্রাচীন। তাই যুগের আলোকে যুক্তিবিদ্যার ক্রমবিকাশ পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগ ছিল গতানুগতিক যুক্তিবিদ্যার যুগ। গতানুগতিক যুক্তিবিদ্যার শুরু দার্শনিক অ্যারিস্টটল থেকে। যুক্তিবিদ্যার অনুমানের ক্ষেত্রে তার শ্রেষ্ঠ অবদান সহানুমান, যেটার ইংরেজি হচ্ছে সাইলো বা সিলোজিয়ন, ঠিক আছে, সিওজিয়ন। বলছে সম্বন্ধে ধারণা প্রবর্তন। সহানুমান প্রক্রিয়া প্রবর্তন করতে গিয়ে তিনি এর সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয়, যেমন পদ, একটা হচ্ছে টার্ম, সংযোগ, কপিউলা, যুক্তিবাক্য, প্রপোজিশন, বিধেয়ক, প্রেডিকেবলস, সংজ্ঞা, ডেফিনিশন ইত্যাদি সম্বন্ধেও ধারণা দেন। তিনি সহানুমানের গঠন, এর সূত্র, এর সংস্থান এবং মূর্তি সম্বন্ধেও ধারণা প্রকাশ করেন। এইসব ধারণা দীর্ঘকাল ধরে, এমনকি সারা মধ্যযুগ জুড়ে অপরিবর্তিত অবস্থায় তার অনুসারীদের সাথে সমাদৃত এবং তাকে যৌক্তিক চিন্তার স্রষ্টা রূপে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করা হয়েছে। তাহলে যুক্তি চিন্তার স্রষ্টাকে অ্যারিস্টটলের প্রবর্তিত যুক্তি পদ্ধতি এবং তার অনুসারীদের সমর্থিত যুক্তিরীতি গতানুগতিক যুক্তিবিদ্যা নামে পরিচিত। তাহলে গতানুগতিক যুক্তিবিদ্যা বা আমরা যে যুক্তিবিদ্যাটাকে চিনি, এই যুক্তিবিদ্যাটা মূলত কি? অ্যারিস্টটলের যে প্রবর্তিত, অর্থাৎ অ্যারিস্টটল যেই যুক্তি পদ্ধতির সূচনা করেছেন এবং তার যে অনুসারী ছিলেন তারা যে যুক্তি পদ্ধতির অনুসরণ পদ্ধতি চালু করেছেন, সেটাই মূলত গতানুগতিক যুক্তিবিদ্যা। এর তারপরে বলছে এই যুগের উল্লেখযোগ্য যুক্তিবিদ হচ্ছেন পিথাগোরাসকে আমরা পিথাগোরাসের নাম শুনেছি আমরা। পিথাগোরাস ছিলেন অবরোহ পদ্ধতির বাহন। তাহলে এই যে যুক্তিবিদ্যার অনেকগুলো পদ্ধতির মধ্যে অবরোহ পদ্ধতির বাহন হচ্ছে পিথাগোরাস। সক্রেটিস খ্রিস্টপূর্ব 470 সাল থেকে 400, মানে এটা তার হচ্ছে জীবনকাল। বলছে সক্রেটিসের যুক্তি পদ্ধতিটি ছিল হচ্ছে দ্বান্দ্বিক পদ্ধতি, মানে লজিক্যাল। প্লেটোর মতে তার এই পদ্ধতি এতই খ্যাতি অর্জন করে যে তাকে সক্রেটিসীয় পদ্ধতি নামে অভিহিত করা হয়। সক্রেটিসের মতে প্রত্যয় গঠনের পদ্ধতি হচ্ছে বিশ্বাস, কোনো কিছু সম্পর্কে বিশ্বাস। প্রত্যয় গঠনের পদ্ধতি হলো আরোহ পদ্ধতি। তার মতে জ্ঞান হলো বিশেষ
থেকে সার্বিক উপনীত হবার পদ্ধতি। এছাড়া এ যুগে আরো যারা স্মরণীয় তারা হচ্ছেন দার্শনিক ইউক্লিড, ফ্লিনটস্টন, তারপর হচ্ছে সফোসিস্ট, মেঘারিয়ান সম্প্রদায়ের যুক্তিবিদ্যাকে স্টোয়িক লজিক বা যুক্তিবিদ্যা বলা হয়। স্টোয়িক যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতা হলেন জেনো ও ক্রিসিপাস। মধ্যযুগ বলছে মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে স্কলাস্টিক যুক্তিবিদ্যাকে বোঝায়। তাহলে মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে আমরা কাকে বুঝি? স্কলাস্টিক যুক্তিবিদ্যা। এই যুগে তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে মধ্যযুগীয় যুক্তিবিদ্যা বলতে নিজের কোনটিকে বোঝায়, এমসিকিউ থাকতে পারে, তখন দিতে হবে স্কলাস্টিক যুক্তিবিদ্যা। এই যুগে যুক্তিবিদ্যার বিষয়গুলি মূলত আরোহ বা ডিডাকটিভ। আরোহ যুক্তিবিদ্যা, অবরোহ যুক্তিবিদ্যা হলো প্রমাণমূলক বিজ্ঞান, অর্থাৎ প্রমাণ দিয়ে এখানে যুক্তি দেখানো। কোন সার্বিক বাক্যকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করলে কি প্রমাণিত হয় তাই হলো অবরোহ। কোন সার্বিক বাক্যকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করলে কি প্রমাণিত হয় তাই হলো অবরোহ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। মধ্যযুগে আরব ভূখণ্ডে মুসলিম চিন্তাবিদগণ সভ্যতার ইতিহাসে প্রাধান্য বিস্তার করে। তাদের কেউ কেউ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রবর্তিত যুক্তির বিদ্যার ধারণাকে ব্যাপকভাবে বিশ্লেষণ করেন। গ্রিক ভাষাকে আরবি ভাষায় অনুবাদের মাধ্যমে তা মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেন। যুক্তিবিদ্যা বিষয়ে তাদের আলোচনায় মৌলিকত্বের অভাব দেখা দিলেও তাদের এহেন চর্চার ফলে সভ্যতার ধারাবাহিকতা অনেকটাই পেয়ে যায়। এরপরে বলছে প্রখ্যাত মুসলিম দার্শনিক আল ফারাবি কে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বলা হয়। তাহলে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে, এটা দেখো এমসিকিউ আসবে কিন্তু, মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে আল ফারাবি। এগুলো আন্ডারলাইন করে নিবা, আমি যেগুলো বলছি যে এগুলো এমসিকিউ আসতে পারে এগুলো আন্ডারলাইন করে নিবা। এরপরে বলছে ফারাবি যুক্তিবিদ্যাকে দুই ভাগে ভাগ করেন। তাহলে এটাও দেখো এমসিকিউ থাকতে পারে যে ফারাবি যুক্তিবিদ্যাকে কয় ভাগে ভাগ করেন? দুই ভাগে। প্রথম অংশে আলোচনা করেন প্রত্যয় বা ধারণা বা সংজ্ঞা সম্পর্কে, আর দ্বিতীয় অংশে আলোচনা করেন সাধারণ যুক্তি বিন্যাস বা প্রমাণ সম্পর্কে। তার মতে শুধুমাত্র সত্য মিথ্যা বা অযথার্থতা নির্ধারণের লক্ষ্যে চিন্তার সঙ্গতি বা জ্ঞানের পদ্ধতি নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার একমাত্র কাজ নয়, এর সাথে জ্ঞানের উৎপত্তি কোথা থেকে, জ্ঞানের স্বরূপ, জ্ঞানটা আসলে কেমন, তারপরে সীমা প্রভৃতি নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে। তাহলে যুক্তিবিদ্যা কি কি নিয়ে আলোচনা করে, এইটাও কিন্তু একটা এমসিকিউ। এরপরে বলছে এজন্য তিনি দর্শনকে মূলত উচ্চতর যুক্তিবিদ্যা মনে করতেন। এটাও এমসিকিউ হিসেবে আসতে পারে যে কোন দার্শনিক যুক্তিবিদ্যাকে উচ্চতর যুক্তিবিদ্যা মনে করতেন, বা ফারাবি যুক্তিবিদ্যা বা দর্শনকে মূলত কি নামে অভিহিত করতেন। তখন লিখতে হবে উত্তর হবে উচ্চতর যুক্তিবিদ্যা। এই যুগের অন্যান্য উল্লেখযোগ্য দার্শনিক হচ্ছেন ইবনে সিনা, ইবনে রুশদ প্রমুখ। তো আজকে আমরা যুক্তিবিদ্যা কোন শব্দ থেকে এসেছে, যুক্তিবিদ্যার উৎপত্তিকে বা যুক্তিবিদ্যার স্রষ্টাকে এবং যুক্তিবিদ্যার প্রাথমিক বেশ কিছু নিয়ম নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং এর মধ্যে আমি কিছু বলে দিয়েছি কোনগুলো নৈবেদিক হিসেবে থাকবে। তো তোমরা এগুলো বাসায় আরো ভালোভাবে স্টাডি করবে, এবং যেগুলো আমি নৈবেদিকের কথা বলেছি সেগুলো আরো গুরুত্ব সহকারে পড়বে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্য কোনো দিন আবার অন্য বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।